ক্লাস 10 আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার পড়ব। সেটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের ঘটনা একটা। তো আমরা ক্লাস 9-এ পরমাণুর গঠন কিছুটা শিখেছি। তার আগে 7-8-এও পরমাণুতে কী কী কণা থাকে সেগুলোও পড়েছি। তাহলে ক্লাস 9-এ যদি আমরা একটা ফিরে যাই, সেখানে আমরা কি দেখব? পরমাণুর কেন্দ্র হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন দিয়ে তৈরি। এবং পরে বিজ্ঞানী রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট বা পরে বোর মডেলে আমরা দেখেছি কি না, পরমাণুর একটা ক্ষুদ্র অংশ থাকে যাকে আমরা বলছি কেন্দ্র। সেই কেন্দ্রে কে কে থাকে? প্রোটন আর নিউট্রন। আর বাইরের কক্ষপথে কারা ঘোরে? ইলেকট্রন। বিভিন্ন কক্ষপথে যে মৌলের যতগুলো ইলেকট্রন থাকবে তারা অনবরত ঘুরতে থাকে। তো এখানে আমরা বুঝেছি যে পরমাণুর গঠন কি, আর পরমাণুর যে সমস্ত ধর্ম বা বৈশিষ্ট্য সেটা নির্ভর করছে পুরোই পরমাণুর কেন্দ্রে কতগুলো নিউট্রন বা প্রোটন আছে, আর তাদের রাসায়নিক ধর্মাবলী নির্ভর করছে বাইরের কক্ষে কতগুলো ইলেকট্রন আছে, কিভাবে তারা আছে। এবং সেই হিসাবে আমরা রাসায়নিক বিক্রিয়া সম্পর্কেও জেনেছি যে একটা বস্তু অন্য বস্তুর সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করলেও করতে পারে, এবং তাদের এই ইলেকট্রনের আদান প্রদান বা ইলেকট্রনের শেয়ারিং, তার মাধ্যমে বন্ধন তৈরি হয়, দিয়ে তাদের মধ্যে একটা রাসায়নিক বিক্রিয়া হয় এবং তাদের মধ্যে রাসায়নিক পরিবর্তন হয়। রাসায়নিক যে পরিবর্তন হয় সেখানে এক বা একাধিক মৌল বা যৌগ নিজেদের মধ্যে বিক্রিয়া করে নতুন মৌল বা যৌগ টাইপের তৈরি করে। সেক্ষেত্রে কিন্তু নতুন মৌল নতুন যৌগ তৈরি করে বলতে পারি, কিন্তু নতুন মৌল সেই সেন্সে তৈরি করে না। কেমন বলছি? ধরো আমরা কোনো কারণে লেড নাইট্রেটকে হিট করলাম, PbNO3, এখান থেকে যদি আমি হিট করি আমরা লেড অক্সাইড পাবো, প্লাস ধরো NO2 গ্যাস পেলাম। তাহলে একটা পদার্থ ছিল, দুটো পদার্থ ভেঙে গেল, কিন্তু এই কম্পাউন্ডে যে লেড ছিল এখানে সেই লেড আছে, এই যে নাইট্রোজেন ছিল এখানে নাইট্রোজেন আছে, অক্সিজেন দুটো জায়গায় চলে গেছে। সুতরাং নতুন যৌগ উৎপন্ন হলেও নতুন কিন্তু কোনো সেই সেন্সে কোনো নতুন মৌল তৈরি হচ্ছে না, শুধু তাদের নিজেদের মধ্যে কম্বিনেশান যেটা আছে সেইটার পরিবর্তন হয়ে যেতে পারে। আবার আমরা দেখেছি পটাশিয়াম ক্লোরাইডকে হিট করে অক্সিজেন তৈরি করা হচ্ছে, সেক্ষেত্রে অক্সিজেন মৌল তৈরি হচ্ছে, কিন্তু সেটা কি নতুনভাবে উৎপন্ন হচ্ছে কি না? সেটা অলরেডি ওই ক্লোরাইড কম্পাউন্ডের ভেতরেই ছিল, জাস্ট তারা ভেঙে যাচ্ছে। কিন্তু আমরা এই পরমাণু নিউক্লিয়াসের একটা ফেনোমেনন বা ঘটনা পড়ব, যেখানে দেখব যে নতুন মৌল তৈরি হওয়ার সম্ভাবনা আছে। 1 নম্বর ঘটনা। দুটো কি, এই পরমাণুর কেন্দ্রে কে কে থাকছে? নিউট্রন আর প্রোটন। তো এখানে আমরা কয়েকটা জিনিস শিখব। যে আমরা জানি সমচার্জ পরস্পরকে বিকর্ষণ করে, মাইনাস মাইনাস পরস্পরকে বিকর্ষণ করবে, প্লাস প্লাসকে বিকর্ষণ করে, আর প্লাস মাইনাসকে আকর্ষণ করে। তার ফলে দেখেছি আমরা নিউট্রনে কোনো চার্জ নেই, প্রোটনের চার্জ প্লাস আর ইলেকট্রনের চার্জ মাইনাস, তার আকর্ষণ করে, তার ফলে ঘুরতে থাকে। তো কিন্তু যদি আমি শুধু প্রোটনের কথা ভাবি, প্রোটনের চার্জ তো পজিটিভ, তাহলে এই একটা ক্ষুদ্র পজিটিভ জায়গায় থাকবে কি করে? তাদের মধ্যে তো বিকর্ষণ হওয়ার কথা। তার মানে নিশ্চয়ই এখানে একটা আকর্ষণ বলও আছে। সে পার্টটা আমরা প্রথম দিকে পড়ে নিতে পারি। সেটা হচ্ছে, তাকে বলা হচ্ছে নিউক্লিয় বল। কি বল বলা হচ্ছে? নিউক্লিয় বল। নিউক্লিয় বলের যদি অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে যে নিউক্লিয় বল কি, তাহলে যে বল পরমাণুর কেন্দ্রে অবস্থিত কণাগুলোকে আঁকড়ে ধরে রাখে সেটাই হচ্ছে নিউক্লিয় বল। এবার এই নিউক্লিয় বলের উৎস কী বা শক্তিটা আসছে কোথা থেকে সেটা আমরা একটু আগেই বলে দিই, পরে পরমাণুর ঘটনাগুলোই বলবো। তাহলে এই যে বল, এর উৎসটা কি? এর উৎস হচ্ছে ভরের নিত্যতা সূত্র, শক্তির নিত্যতা সূত্র, আর ভর ও শক্তির সম্মিলিত নিত্যতা সূত্রটাকে খেয়াল রাখতে হবে। আমরা প্রথমে নিচু ক্লাসে পড়েছি যে পৃথিবীতে মোট ভরের পরিমাণ ধ্রুবক, ভরকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। আবার শক্তির ক্ষেত্রে পড়েছি মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ ধ্রুবক,
শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, কিন্তু তাদের নতুন করে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি আইনস্টাইন একটা ফর্মুলা দিয়েছিল যে E=mc²। তার মানে m পরিমাণ ভরকে যদি আমি শক্তিতে রূপান্তরিত করতে পারি এবং করা যায়, সেখানে হিউজ পরিমাণে শক্তি পাওয়া যাবে। তার মানে কি হচ্ছে, এখানে যেটা m ধরো 1 কেজি হতে পারে, 1 কেজি, আর আলোর যে গতিবেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড, সংখ্যাটা নিলাম 3, এইটা স্কোয়ার করলে এত হবে। মানে এরকম দেখা যাচ্ছে। তাহলে খুব ক্ষুদ্র পরিমাণও যদি ভর শক্তিতে রূপান্তরিত হয়, হিউজ পরিমাণ শক্তিতে রূপান্তরিত হবে, এবং ভর শক্তি নিজেদের মধ্যে আপসে রূপান্তর হয়ও, এবং সেটা আমরা এই পরমাণু নিউক্লিয়ার ঘটনাগুলোকে দেখলে বারবার ফিরে ফিরে আসবে। তো এখানে কি হচ্ছে না, প্রত্যেকটা পরমাণুর যে মোট ভর, সেটা যদি হিসাব করা হয় খাতা কলমে, দেখা যাবে পরে মেপে দেখা যাচ্ছে প্রকৃত যে ভর হয় তার মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। কোনো একটা পরমাণুতে যতগুলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের স্থির ভর আমরা জানি, সেগুলোকে আমরা যোগ করব, করে দেখব, তারপর এটাকে কোনোভাবে মাপা হলো, মেপে দেখা হলো প্রকৃত ভর আর মোট ভরের মধ্যে একটা পার্থক্য হচ্ছে। তাহলে সেই ভরটা যাচ্ছে কোথায়? সেই ভরটাই ওখানে শক্তি হিসাবে সঞ্চিত থেকে গেছে বা আছে, সঞ্চিত আছে। তাহলে আমরা, আর এই যে ভর যে পরিবর্তন হচ্ছে, এইটাকে বলা হয় ভর ত্রুটি। খুব ছোট্ট ছোট্ট টার্মগুলো অনেক সময় জিজ্ঞেস করে পরীক্ষাতে, এটা জিনিসগুলো সহজ, একদম ভালো করে খেয়াল করে পড়বে। আমি শেষের দিকের পার্টটা কয়েকটা বলে দিচ্ছি, বইতে হয়তো দেখবে এই পার্টটা শেষের দিকে আছে। তাহলে নিউক্লিয় বল বুঝলাম, মোট ভর, প্রকৃত ভরের ডিফারেন্স, ভর ত্রুটি, এবং সেখান থেকে E=mc² থেকে এই এনার্জিটা আসছে। আর পরমাণুর গঠনে তাহলে আমরা কি বুঝলাম, যে ইলেকট্রন কক্ষপথে ঘোরে আর নিউট্রন, প্রোটনটা সেন্টারে থাকে। পরে দেখা যাক কী হয়। এইবারে 1800 শতাব্দীর একদম শেষের দিকে, 1890-95 এরকম টাইমে বিজ্ঞানী হেনরি বেকারেল এবং পরবর্তীকালে তার ল্যামেটস, পিয়ের কুরি, ম্যাডাম কুরি এরা সব ছিল। হেনরি বেকারেল কি দেখলেন না, ইউরেনিয়াম আমরা জানি একটা মৌল যার পারমাণবিক সংখ্যা 92। এই ইউরেনিয়াম মৌল মুক্ত অবস্থায় থাকুক বা যৌগ অবস্থায় থাকুক, তাদের থেকে কিছু তেজস্ক্রিয় বিকিরণ বেরোচ্ছে। কি হচ্ছে না, ফটোগ্রাফিক প্লেট হয়, ধরো এরকম একটা প্লেট আছে সাদা, প্রথমে এর উপরে আলো পড়লে এটা কালো হয়ে যায়, এটাকে আমরা ফটোগ্রাফিক প্লেট বলতে পারি। তো দেখা যাচ্ছে যে একটা অন্ধকার ঘরেও যদি ইউরেনিয়ামকে ওই ফটোগ্রাফিক প্লেটে মুড়ে রাখা হয়, সেই সাদা প্লেটটার উপরে কালো কালো হয়ে যাচ্ছে, মানে ফটোগ্রাফিক প্লেট এফেক্ট হচ্ছে। তো এর কারণ খোঁজার চেষ্টা করলেন এবং বুঝতে পারলেন যে এখান থেকে কিছু রশ্মি বেরিয়ে আসছে। পরে হেনরি বেকারেল এটা করেছেন, পরে রাদারফোর্ড তার টিমমেট তারা আরও এটাকে ডিটেলসে স্টাডি করেছে। তো আমাদের যেটা বুঝতে হবে, এরকম ইউরেনিয়াম টাইপের মৌল, পরবর্তীকালে দেখব থোরিয়াম, প্লুটোনিয়াম, আরও অনেক অনেক মৌল আছে, সেখান থেকে স্বতঃস্ফূর্তভাবে কিছু বিকিরণ বেরিয়ে আসে। তাগুলোকে আমরা পরে 3টে ভাগে ভাগ করবো, একটা আলফা, একটা বিটা, একটা গামা। আপাতত রশ্মিও বলতে পারি, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। স্বতঃস্ফূর্তভাবে এই 3টে রশ্মি বেরিয়ে আসতে পারে এবং তার ফলে অন্য কোনো পারিপার্শ্বিক অবস্থা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে না। আমরা যদি কোনো রাসায়নিক বিক্রিয়া বলি, ধরো একটা জায়গায় আগুন জ্বলছে, আমি গিয়ে জল ঢেলে দিলাম, সঙ্গে সঙ্গে আগুনটা নিভে যাবে, তার মানে আমি নিয়ন্ত্রণ করতে পারছি। কিন্তু পরমাণুর এই নিউক্লিয়াসের যে ঘটনাটা, আলফা, বিটা, গামা রশ্মি বেরিয়ে আসছে, এইটাকে বলা হচ্ছে তেজস্ক্রিয়তা। এবং এইটাকে নিউক্লিয়াসের ঘটনা কেন বলছে, কারণ পরবর্তীকালে দেখা যাচ্ছে এই ঘটনাটা নিউক্লিয়াসের রিজিয়নে হচ্ছে। এই যে পরমাণু আমরা যখন কেন্দ্র রেখেছিলাম, এই কেন্দ্রের ঘটনা ঘটছে, বাইরে কতগুলো ইলেকট্রন আছে তার উপরেও কিন্তু নির্ভর করছে না, বা সেটা যৌগ হিসাবে আছে, মৌল হিসাবে আছে, ঠান্ডা, কঠিন, উত্তপ্ত, কম চাপ, কম তাপ, কিছুর উপর নির্ভর করছে না। এটা খুব গুরুত্বপূর্ণ। তেজস্ক্রিয়তা অন্য কোনো বাহ্যিক ব্যাপারের পরে নির্ভর করে না। তো এই জন্যে এই কেন্দ্রে যেহেতু ঘটনাটা ঘটবে বা ঘটে চলেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াসের ঘটনা। এখানে ইলেকট্রনের খুব একটা কিছু ফাংশন নেই। তো তার ফলে কি হচ্ছে না, দেখা যাচ্ছে নতুন মৌল তৈরি হচ্ছে। এটাই হচ্ছে গল্প।
দেখা যাবে ধরো ইউরেনিয়াম নিয়ে স্টার্ট করা হয়েছে, সেখান থেকে কিছুদিন পরে ইউরেনিয়াম কিছু থাকলেও থাকতে পারে, তাতে কিছু থেকে লেড পাওয়া যাচ্ছে। তাহলে শুরু করেছিলাম ইউরেনিয়াম, শেষ হচ্ছে লেডে। তার নতুন মৌল উৎপন্ন হলো। রাসায়নিক বিক্রিয়া কিন্তু নতুন মৌল উৎপন্ন কোনোভাবেই হবে না। মৌল রূপেই থাকবে, সেটা হয়তো অন্য কারোর সঙ্গে কম্বিনেশনে যৌগ হবে বা যৌগ থেকে ভেঙে মৌলটা আলাদা হয়ে যাবে, কিন্তু নতুন মৌল উৎপত্তি এটা সম্ভব নয়। এইটা একমাত্র হচ্ছে এই নিউক্লিয়ার ঘটনায়। তো এই যে একটা মৌল অন্য মৌলে রূপান্তরিত হয়, অপেক্ষাকৃত ছোট হচ্ছে, এর 92 ইউরেনিয়াম ছিল, এখানে হয়ে গেছে লেড 82। এর মাঝখানেও ধাপে ধাপে সবগুলোই সম্ভব, আমি একদম লাস্টেরটা লিখেছি আপাতত। তো এই যে ঘটনা, তাহলে কোনো একটা পদার্থ, মৌলিক পদার্থ যার নিউক্লিয়াস এরকম ভেঙে যেতে পারে, সেটাকে বলা হচ্ছে আলফা বিটা বেশি গামা রশ্মি বেরিয়ে যাবে, তাকে বলা হচ্ছে তেজস্ক্রিয়তা। আর যারা এই রকম প্রপার্টি বা ধর্ম দেখায় তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় মৌল। এবারে আসি ছোট ছোট কয়েকটা পয়েন্টে, যে এই যে 82 যে লেড, তারপরের থেকে যাদের মানে পারমাণবিক সংখ্যা আছে, মানে 83 থেকে 84 85 86 করে যত দূর হতে পারে, এরা সবাই হচ্ছে তেজস্ক্রিয়, ন্যাচারালি তেজস্ক্রিয়। এরা প্রকৃতিগতভাবেই এরা তেজস্ক্রিয়। তেজস্ক্রিয় মানে কি? তাহলে ওর যে স্যাম্পেল থাকবে কোনো একটা জায়গায় যদি থাকে, ধরো এর থোরিয়াম আছে, এই থোরিয়ামের যদি এখানে 1000 কণা থাকে, তারা যে ভেঙে নতুন পরমাণু তৈরি হবে অ্যাট এ গ্লান্স বা অ্যাট এ মুহূর্তে যে 1000টা ভেঙে যাবে এরকম নয়, কিন্তু অল্প অল্প করে ভাঙবে। একটা ভেঙে গেল, দুটো ভেঙে গেল, তিনটে ভেঙে গেল, এইভাবে ভেঙে যাবে আর এই সংখ্যাটা কমবে। এই যে ভেঙে যাচ্ছে এইটাকে বলা হচ্ছে তেজস্ক্রিয় বিঘটন। তাহলে যতগুলো পরমাণুর নিউক্লিয়াস ভেঙে যাবে ততগুলো বিঘটন হচ্ছে বলা যেতে পারে। তো হেনরি বেকারেল প্রথম যেহেতু এটা আবিষ্কার করেছিল, ওই জন্য তার নাম অনুসারে বলা হয়, এর একটা একক আছে বেকারেল। বেকারেল মানে যদি 1 সেকেন্ডে একটা ভাঙে তাহলে 1 বেকারেল, 1 সেকেন্ডে যদি আরও বেশি ভাঙে তখন তার বেকারেল হবে না, অনেক অন্য ইউনিট ইউজ করা যেতে পারে। বেকারেলটা হচ্ছে 1 সেকেন্ডে যদি একটা হয় তাহলে 1 বেকারেল। এর এছাড়া 20 আছে, 3.7 × 10 বেকারেল যদি অনেক ভাঙে। তো এইটা আবার ভাঙার রেটটা কিন্তু সব মৌলের সমান নয়। কেউ খুব আস্তে 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 ভাঙে, তাহলে 1000টা ছিল, দেখা যাবে হয়তো 1 দিন 2 দিন পরে একটা ভেঙে গেল, তাহলে হয়ে গেল 999। আবার 2 দিন পরে আবার একটা ভেঙে গেল 998, আবার 2 দিন পরে 997, এরকমভাবে কমতে থাকে। তেজস্ক্রিয় মানে যে অ্যাট এ গ্ল্যান্স সবগুলো ভেঙে যাচ্ছে এরকম না, তাহলে তো স্থায়িত্বই থাকবে না, আমরা খুঁজেই পেতাম না এদের। এরা কিন্তু অল্প অল্প করে ভাঙে। এটা হচ্ছে একদম ন্যাচারালি ঘটনা যাদের 82 থেকে বেশি। এবার 82 থেকে কম যারা, সেখানেও কিন্তু কিছু কিছু মৌলকে তেজস্ক্রিয়তা দেখায়, সেখানে কিন্তু আমরা তাদের আইসোটোপগুলোর কথা ভাববো, যেটা আমরা ক্লাস 9-এ যখন পড়েছিলাম যে আইসোটোপ। যেমন হাইড্রোজেনের নর্মাল আমি জানি H11, কিন্তু যদি H12 আর H13 যে দুটো আছে, এইটা কিন্তু ন্যাচারালি আইসোটোপ। এ কিন্তু এ হচ্ছে তেজস্ক্রিয়তা দেখায় না, এরা কিন্তু তেজস্ক্রিয় দেখায়, এই দুটো আইসোটোপ। আবার কার্বনের ক্ষেত্রে আমরা জানি কার্বনের 6-12, এইটা হচ্ছে সুস্থিত আইসোমার। আরেকটা হচ্ছে C14 হয়, এই C14 যারা, তারা কিন্তু তেজস্ক্রিয় হয় বা রেডিও অ্যাক্টিভ হয়। তাহলে এরা হচ্ছে কি ন্যাচারাল, প্রকৃতিতে আছে এবং এদের বিঘটন ঘটে। কি হয়, 82 যদি বেশি হয় তাদের সমস্ত আইসোমারই অ্যাক্টিভ, রেডিও অ্যাক্টিভ। আর যদি 82 থেকে কম হয় তাহলে তাদের কোনো একটা আইসোমার রেডিও অ্যাক্টিভ হতে পারে, এক বা একাধিক, কিন্তু কোনো একটা সুস্থিত হবে যেটাতে সে সুস্থিত থাকে। আবার এইটা তো ন্যাচারাল বা প্রাকৃতিক অটোমেটিক্যালি হচ্ছে। কিছু কিছু কৃত্রিম
ভাবেও কিন্তু এটা করা সম্ভব। আচ্ছা, তার আগে আমরা একটু জেনে নিই যে কেন হচ্ছে বা কাদের কাদের ক্ষেত্রে হচ্ছে। কিছু কিছু সবাই অ্যাক্টিভ হচ্ছে, সবাই অ্যাক্টিভ হচ্ছে না কেন। তাহলে একই ব্যাপার যখন বললাম যে একটা কেন্দ্রে অ্যাকচুয়ালি কে আছে, নিউট্রন আর প্রোটন একাধিক থাকবে। এইবারে নিউট্রন তো নিস্তড়িত, তার কোনো চার্জ নেই, কোনো সমস্যা নেই, কিন্তু প্রোটনগুলো তো প্লাস 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 নিজেদের মধ্যে কী করে বলেছি, বিকর্ষণ করবে। এবারে এই নিউট্রনগুলো তার মাঝখানে ডোপিংয়ের মতো কাজ করে, কিছুটা বাধা দেয় বিকর্ষণ করতে, ভাবতে পারি এরকম আমরা। এবারে ছোট ছোট মৌলের ক্ষেত্রে তার যে ভর ত্রুটির দরুন যে শক্তি উৎপন্ন হচ্ছে সেটা ওটাকে আঁকড়ে রাখছে, কিন্তু যখন এই প্রোটন আর নিউট্রন সংখ্যা বাড়তে থাকে তখন এই পরমাণু যে নিউক্লিয়াস তার সাইজটাও বেড়ে যায়, অনেক বড় হয়ে যায়। আমরা ভাবতে পারি বড় যখন হয়ে যায় তখনই একটা টেন্ডেন্সি আছে যে ভেঙে আমি ছোট হয়ে গিয়ে সমস্যা মিটিয়ে ফেলি। এখন যেমন হচ্ছে সবার নিউক্লিয়ার ফ্যামিলি, বড় বড় ফ্যামিলি ভেঙে ভেঙে ছোটো ছোটো ফ্যামিলি হয়ে যাচ্ছে, তো এরকমই এদেরও অবস্থা। সেখানে কি হয় না, যখন হেভিয়ার অ্যাটম ভারী হয় তাদের N/P যেটা নাইট্রোজেন টোটাল নাম্বার অফ নিউট্রন বাই প্রোটন, এর রেশিও যদি 1.5 পর্যন্ত হয় তাহলে ঠিক আছে, তার থেকে যদি বেশি হয় তাহলে সেটা দুস্থিত হয়ে পড়ে এবং তার ভেঙে যাওয়ার একটা চান্স আছে। যেমন ধরো আমরা ইউরেনিয়াম 92 আর 235ই ধরি, তাহলে এর হিসাব করলে কত হবে, এর নিউট্রন সংখ্যা 235 থেকে 92 বাদ দিলে 3, 9, 4, 13, 143টা। তাহলে এই হিসাবটা আমরা জানি, এখানে টোটাল উপরে নিউট্রন প্লাস প্রোটন যোগ করা হয় আর নিচেরটা শুধু প্রোটন, তাহলে প্রোটন হয়ে যাচ্ছে 92টা, আর এখান থেকে 92 বাদ দিলে 143টা হচ্ছে নিউট্রন। তাহলে N/P রেশিও কত হবে, তাহলে 143কে 90 দিয়ে যদি ভাগ করা হয়, 90 একে 90, 3, 9, 5, 14, একটা পয়েন্ট দিলে 0, 9, 5, 45 যদি আমি দিই, 9, 5, 45, 9, 6, 54, প্রায় 6-এর কাছাকাছি হয়ে যাচ্ছে, 1.6-এর কাছাকাছি অ্যাপ্রক্সিমেটলি। তো এই 1.6 হয়ে যাওয়ার ফলে এই কিন্তু হয়ে যাচ্ছে রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় পদার্থ, এরকম বাকিদের ক্ষেত্রেও প্রযোজ্য। 1.5-এর থেকে কমাতে চাইবে। এর অনেক আরও জটিল ক্যালকুলেশন বা হিসাব আছে, আমরা অত জটিলই যাচ্ছি না। তো যদি হেভি নিউক্লিয়াস হয় তার N/P রেশিও যদি 1.5 থেকে বেশি হয়ে যায় এই অবস্থা হয়। আর যদি লাইটার যারা, যেমন আমরা বললাম যে কার্বন C6/14, তারপরে ধরো কোবাল্টের আছে, কোবাল্ট কত 27/60, তো এদের ক্ষেত্রে এদের সুস্থিত, যেটা সুস্থিত হচ্ছে C612, এইটা হচ্ছে সুস্থিত। তো যখনই এটা 14 হয়ে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে তেজস্ক্রিয়। এরকম এর যে সুস্থিত হয় তার থেকে তার ভর নাম্বার যদি বেশি হয় সেক্ষেত্রেও তেজস্ক্রিয় হবে, যদি কম হয় সেক্ষেত্রেও তেজস্ক্রিয় হবে। এটার জটিল হিসাবে যাচ্ছি না, আপাতত এইটুকু মনে রাখতে হবে। এইবারে আসছি আমরা যে এর যে আলফা, বিটা, গামা এই তিনটে রশ্মি বেরিয়ে আসছে, তার ফলে ওদের কি সুবিধা হচ্ছে বা ওদের কি পরিবর্তন হচ্ছে আর এদের তুলনামূলক ধর্ম। এটা অনেক সময় পরীক্ষায় জানতে চায় যে আলফা, বিটা, গামা তিনটে যদি তুলনামূলক যে টেবিলটা আছে ওইটা আমরা পড়ে রাখি তাহলে লিখতে পারবো। তা প্রথমে আলফাটার কথা ভাবি। আলফাটা কেমন, আমাদের যে হিলিয়াম, হাইড্রোজেনের পর হিলিয়াম পরমাণুতে কি আছে, 2টো ইলেকট্রন, 2টো প্রোটন আর 2টো নিউট্রন, তার মানে হিলিয়াম 2, 4। আর যদি আমরা এতে দেখি, কেন্দ্রে দেখি, 2টো প্রোটন, 2টো নিউট্রন কেন্দ্রে আছে আর প্রথম কক্ষে আছে 2টো ইলেকট্রন। এইবারে যদি এর 2টো ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে কি হবে, He2+ আয়ন তৈরি করবে। সেই আয়নে কি হচ্ছে, কোনো ইলেকট্রন নেই, শুধু 2টো নিউট্রন আর 2টো প্রোটন আছে। তো একটা তেজস্ক্রিয় বিঘটনের কেন্দ্রে থেকে যখন বেরিয়ে আসছে, কেন্দ্রে তো আর ইলেকট্রন থাকে না, সুতরাং ওখান থেকে যে আলফা কণাটা বেরিয়ে আসে তার চরিত্র হচ্ছে He2+-এর মতো। তাহলে এখানে কি বলবো, হিলিয়াম 2+ বা আলফা কণা, তার চার্জ হচ্ছে ধনাত্মক। তার যদি চার্জ বলি, একটা ইলেকট্রনের যা চার্জ হবে তার ডাবল হবে কিন্তু প্লাসে হবে। একটা ইলেকট্রনের চার্জ কত, 1.6 × 10⁻⁹ কুলম, সেক্ষেত্রে তার দ্বিগুণ হবে। আর ভর হচ্ছে 2টো নিউট্রন, 2টো প্রোটন, তাহলে অলমোস্ট
একটা মানে 1.008 ইন্টু 4, তাহলে 4.032 এরকম মাসগুলো আছে। তাহলে মেইনলি হচ্ছে হিলিয়াম যখন কেন্দ্র থেকে বেরিয়ে আসছে আলফা কণা হিসাবে, তারপরে ও তো সুস্থিত হবে না, এ কী করবে, প্রকৃতির কোথাও না কোথাও থেকে দুখানা ইলেকট্রন জোগাড় করবে, করে আলটিমেটলি হিলিয়াম গ্যাসে রূপান্তরিত হয়ে যাবে। এই জন্য বলা হয় যে তেজস্ক্রিয় যদি কোনো খনি থাকে বা তেজস্ক্রিয় জায়গা অঞ্চল থাকে, সেখানে হিলিয়াম গ্যাসের সন্ধান পাওয়া যায়। তার কারণটা হচ্ছে এইটা। তাহলে দেখা যাক যে তাহলে কি কোনো একটা পরমাণু থেকে আলফা বেরিয়ে এসে হিলিয়াম গ্যাস তৈরি হচ্ছে, তার মানে কি একটা নতুন মৌল তৈরি হয়ে যাচ্ছে, এইটা একটা ফ্যাক্ট। বিটাটা কি না, বিটাটা আচ্ছা এগুলো যখন আমরা লিখব আলফা, তাহলে এর ভর যেহেতু 4, উপরে 4 লিখব, নিচে যেহেতু দুটো প্রোটন আছে এইভাবে লিখব, এটা প্লাস আলফা 2 4 এইভাবে। বিটার ক্ষেত্রে দেখা গেছে, কারণ ভরটা উপরে লেখা হয়, বিটার কোনো ভর প্রায় নেই বললেই চলে, নগণ্য, চার্জ -1, কেমন কিছুটা ইলেকট্রনের ধর্মের মতো সমান। আলফা রশ্মি বেরিয়ে আসে, বিটা রশ্মি। গামা রশ্মির কি, গামা রশ্মির ভর নগণ্য বলা চলে, এইটার চার্জও নেই, ভরও নেই, এটা অ্যাকচুয়ালি তড়িৎচুম্বকীয় তরঙ্গ শক্তি। আলোর যে তড়িৎচুম্বকীয় শক্তি, তার যে রিজিয়ানগুলো আছে আমরা নিচু ক্লাসে পড়েছি, আলোর চ্যাপ্টারেও বলেছি যে ভিবজিওর যে লাইট, সেটা আলোক শক্তি, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তার থেকে কম শক্তি হলেও আমরা দেখতে পাই না, তার থেকে বেশি শক্তি হলে দেখতে পাই না, এটা বেশি শক্তি রেঞ্জে। আলট্রাভায়োলেট, তারপরে এক্স রে, তারপরে এই গামারে, গামারের শক্তি অনেক বেশি, তরঙ্গ দৈর্ঘ্য খুবই ক্ষুদ্র। তাহলে তারপরে হয় পেনিট্রেশন পাওয়ার, এর ভেদন ক্ষমতা বেশি, তারপরে উল্টে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা, এ যেহেতু সাইজ বড়, চার্জ বেশি, সুতরাং এর গ্যাসকে গিয়ে স্ট্রাইক করার ক্ষমতা অনেক বেশি, এরা ভেদ করে চলে যাবে, ভেদ করবে না, সরাসরি আঘাত করবে। তার ফলে আলফার কিন্তু গ্যাসকে আয়নিত করার ক্ষমতা অনেক বেশি। এইটা হয়ে গেল এদের ধর্মগুলো। এবারে আমরা দেখব একটা দুটো বিক্রিয়া লিখে, এইটাই পরীক্ষায় আসে, নিউক্লিয়ার রিয়াকশান কমপ্লিট করতে দেয় অনেক সময়। আমরা যখন রাসায়নিক কেমিক্যাল রিয়াকশানগুলো করেছি, রাসায়নিক বিক্রিয়া, সেখানে আমরা কি করতাম, সংখ্যা সমান করতাম। কেমন, ধরো হাইড্রোজেন প্লাস অক্সিজেন মিলে তৈরি হচ্ছে জল, তাহলে আমরা সংখ্যা মেলানোর জন্য কী করতাম, দুটো হাইড্রোজেন আছে, এখানে একটা অক্সিজেন, এখানে কিন্তু একটা অক্সিজেন, তাহলে এখানে আমি যদি 2H2 করি, তাহলে এখানে 2 করে দিচ্ছি, 2 দুগুণে 4, 2 দুয়ে 4, অক্সিজেন দুটো, তাহলে এই হয়ে গেল ব্যালেন্স, সংখ্যা ব্যালেন্স করতাম। নিউক্লিয়ার রিয়াকশান লেখাও কঠিন কিছু না, সেখানে উপরে আর নিচের সংখ্যাটাকে সবসময় সমান রাখতে হবে। তার মানে ধরো আমি একটা ইউরেনিয়াম লিখলাম, তার 92, উপরে ধরো 235, তাহলে এই ইউরেনিয়ামটা ভেঙে গিয়ে নতুন একটা এলিমেন্ট এ তৈরি করেছে, যেটা আমরা জানি না আপাতত। তার সঙ্গে আমি দেখছি একটা ধরো আলফা কণা বেরিয়ে গেছে, তাহলে আলফা কণা মানে কি আমরা জানি, তার নিচে 2 হয়, উপরে 4 হয়, তাহলে এই উপরের সংখ্যাটা যোগ করলে সমান হবে। তাহলে এখানে আমি যদি 231 লিখি, তাহলে 231 প্লাস 4 235, আর এখানে হচ্ছে 92, এখানে 2, তাহলে আমি যদি নিচে 90 লিখি, তাহলে এই সংখ্যাটা সমান হবে। তাহলে নিচের সংখ্যা যোগ করে সমান হবে, উপরের সংখ্যা যোগ করে সমান হবে। এই হয়ে গেল কেমিক্যাল রিয়াকশান। আর এইটা তাহলে কি হয়ে গেল, একটা আননোন একটা পরমাণু, কোন পরমাণু নির্ভর করবে কি, তার নিচের যে প্রোটন সংখ্যা তার উপরে পরমাণুর পরিচয় হয়। তার মানে এখানে যে পরমাণু তৈরি হবে তার হচ্ছে পরমাণুর সংখ্যা হচ্ছে 90, তার মানে নাথিং বাট এটা একটা থোরিয়াম পরমাণু, নতুন থোরিয়াম তৈরি হবে 92 to 31। তাহলে এই কেমিক্যাল রিয়াকশান, এটা তেজস্ক্রিয় বিক্রিয়ার একটা রিয়াকশান শিখে গেলাম। এবারে অনেক সময় এইটা ডান দিকে না রেখে বাম দিকে রাখতে পারে, সেক্ষেত্রেও আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে যদি আমি এটাকে উল্টে লিখি, তাহলে তুমি এইভাবে প্র্যাকটিস করে গেলে পরীক্ষায় উল্টোটা এলো, এইটার সঙ্গে এইটা থাকলো, তাহলে ওদিকে কী তৈরি হবে সেটাকেও একইভাবে ভাবতে হবে, জাস্ট সমান চিহ্নের মতো করে। তাহলে এখানে আমি তার মানে কি বুঝবো, যে একটা আলফা কণা বেরিয়ে যাচ্ছে 2 আর 4, এটা আরও লেখা আরও ইজি। আমার এখানে বি এমন একটা আননোন হবে কি, এখান থেকে আমি 4 বাদ দেবো, তাহলে সেই আলটিমেটলি 231, 92 থেকে 2 বাদ দেবো, আলটিমেটলি 90। সুতরাং বাম দিকে যদি আমি লিখি, তাহলে এই সংখ্যাটাকে মাইনাস করে ডান দিকে লিখবো, আর যদি ডান দিকে লিখি তাহলে খেয়াল করতে হবে এইগুলো যোগ করে এইটার সমান হতে হবে। ফাজানের সূত্র হচ্ছে, গ্রুপ সরণের সূত্র হয়, এটা পরে দেবো, যে একটা আলফা কণা যদি বেরিয়ে যায়, তাহলে কোনো মৌলের
ভর সংখ্যা কমবে 4 আর পারমাণবিক সংখ্যা কমবে 2। এটা খুব গুরুত্বপূর্ণ, একটা যদি আলফা কণা বেরিয়ে যায়। এবারে দুটো আলফা বেরোলে কী হবে, এটা 8 কমে যাবে, এটা আরও সরে যাবে, আরও 2 কমে যাবে, মানে 2 2 করে 4 কমে যাবে। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। এবার আমরা বিটা কণা দেখব। আচ্ছা, এর সঙ্গে বলে রাখি, যখনই এরকম একটা অবস্থা হবে, প্রথমে একটা আনস্টেবল অবস্থা হবে এবং প্রতি ক্ষেত্রে গামা সবসময় তৈরি হবে। শক্তি রিলিজ যখনই করবে সেটা গামা হয়ে যাবে, আর গামার তো ভর নেই, চার্জও নেই, সুতরাং ওটাকে আমাকে ব্যালেন্স করতে হচ্ছে না। এবারে বিটা কণা যদি একটা বেরোয় তাহলে কি হতে পারত, ধরো কোনো পার্টিকুলার এক্সাম্পল না নিয়ে, ধরো এক্স একটা আননোন মৌল, যার এটা হয়তো আমি লিখলাম 50, এটা 120। এখান থেকে একটা আননোন ওয়াই তৈরি হবে আর তার সঙ্গে বিটা কণা বেরোবে। তাহলে বিটা কণার ভর প্রায় 0, তাহলে উপরে 0 আর নিচে হচ্ছে -1। তাহলে এবার আমার কী করতে হবে, তাহলে এর সঙ্গে 0 কত যোগ করলে 120 হবে, 120 যেমনকে তেমন। আর এখানে 50, এখানে -1, তার মানে কি এটাকে আমাকে 51 লিখতে হবে, 51, তবেই এটা যোগ করলে আলটিমেটলি 50 হবে। বা এটা যদি আমি একই রকম ঘুরিয়ে দিকে লিখি, এক্স 50 120, এখান থেকে একটা মাইনাস বিটা হচ্ছে, এইটা অনেকে ভুল করে ফেলে মাইনাস করে, তাহলে ওয়াই, তাহলে এখানে উপরে 120কে 20 থেকে যাবে, তাহলে 50-এর সঙ্গে বিয়োগ করছি, কি বিয়োগ করছি, -1 বিয়োগ করছি, তাহলে মাইনাস মানে অ্যাকচুয়ালি কী হবে, প্লাস হবে, তার মানে অ্যাকচুয়ালি 51। এই জায়গাটা একটু অ্যালার্ট থাকতে হবে, বিটাটা বের করার সময় খেয়াল রাখতে হবে। এই জন্যে এইটা লেখার সঙ্গে সঙ্গে মাথায় আর একটা জিনিস রাখতে হবে, যখন একটা পরমাণু থেকে, কেন্দ্র থেকে একটা বিটা কণা নির্গত হবে, ঠিক আছে, যখন একটা পরমাণু কণার নির্গত হবে তখন তার পরমাণুর ক্রমাঙ্ক 1 বেড়ে যাবে, কিন্তু ভর সংখ্যা কোনো পরিবর্তন হবে না। এবারে এটা একটু যখন জটিল বা কঠিন করে দেয়, সেগুলো আবার পরে যখন প্র্যাকটিস হবে দেখা যাবে, যে কয়েকটা ধাপে আলফা আর বিটা কণা একসঙ্গে বলে দিল, তাহলে ফাইনালি কি প্রোডাক্ট তৈরি হবে সেইটা অনেক সময় জানতে চায় বা ঘুরিয়ে ফিরিয়ে জানতে চায়, যে কতগুলো আলফা কতগুলো বিটা বেরিয়েছে। ধরো আমার এরকম হলো যে একটা এক্স মৌল, তার ধরো ছিল 92 আর 238, এখান থেকে বললো যে 4টে আলফা আর 2টো বিটা বেরিয়ে গেছে, তাহলে তার ফাইনাল এলিমেন্টটা কি হতে পারে। তো এখানে আমরা কি করব, তাহলে প্রথমে মাঝখানে ধরে নেব একজন তৈরি হয়েছে ওয়াই, 4টে আলফা বেরিয়ে গেলে এখানে 4 দুগুণে 8 কমবে, তাহলে এটা হবে 82, আর এখানে 4 4 16 কমবে, তাহলে 238 থেকে 16 মাইনাস করলে কত হবে, 6 2 8 2 2 6 2 8 222 হলো। তারপরে দুটো বিটা আবার, তাহলে যখন 4টে আলফার জন্য এই অবস্থা হলো, দুটো বিটার জন্য কি হবে না, বিটা বেরোলে এই 2 2 2 এটা তো কিছু চেঞ্জ হবে না, আর দুটো বিটা করলে এইটা উল্টে বেড়ে যাবে 2, এটা হয়ে যাবে 84। তাহলে এইটা হয়ে গেল আমার ফাইনাল একটা এলিমেন্ট। এইভাবে করা যেতে পারে। আর একটু যদি কঠিন দেয় তখন কি বলবে, এই স্টেপটা মনে করো নেই, বললো কি যে একটা এলিমেন্টের প্রাথমিক এই অবস্থা ছিল, অন্তিম অবস্থা এই হয়েছে, তাহলে কতগুলো আলফা কতগুলো বিটা এমিট করেছে। এইটা বোঝার জন্য কি করতে হবে, এর সমাধানের ট্রিকটা কি, আমরা জানি বিটা কণা বেরোলে তার কোনো ভরের পরিবর্তন হয় না, সুতরাং এখান থেকে এখানে যে চেঞ্জটা হবে আমাকে একা আলফাটা বের করে নিতে হবে। তাহলে এখানে যখন দেখব আমি এখান থেকে 16টা চেঞ্জ হয়েছে, তার মানে আমাকে একটা আননোন ভেবে নিতে হবে 4টে আলফা বেরিয়েছিল। তাহলে 4টে আলফা বেরোলে কী হবে, এখানে এক্স থেকে ইন্টারমিডিয়েট একটা এমন হবে যেখান থেকে এটা 2 2 2 হয়ে গেছে, আর এটার জন্য হচ্ছে 8 কমে 82 হয়েছে। এবারে আমাকে আবার ভাবতে হবে, তাহলে এখান থেকে এখানে যেতে গেলে ক ঘর বাড়াতে হবে, 82 থেকে 84 করতে হবে, তার মানে এটা দুটো বিটা যাবে। তো এই হচ্ছে টোটাল রিয়াকশানের প্যাটার্ন। আবার বিক্রিয়াগুলো অন্যভাবে দিতে পারে, কি দিতে পারে না, কোনো একটা পরমাণু যখন স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যাচ্ছে
ভারী পরমাণুকে আমি যদি নিউট্রন দিয়ে আঘাত করি সেক্ষেত্রেও কিন্তু ভেঙে যেতে পারে। কেমন? ধরো বললো একটা ধরো ইউরেনিয়াম 235 আর এটা হচ্ছে 92, একে একটা নিউট্রন দিয়ে আঘাত করা হয়েছে। তাহলে নিউট্রনের ভর কত হয় 1, চার্জ কত হয় 0। তাহলে এইটা অ্যাড করলে, এটা যদি অ্যাড করা হয় তাহলে ইনস্ট্যান্ট কি তৈরি হবে? 92, এটা 236, 35 একে 36, নিচে সমান। এইটা ভেরি ভেরি আনস্টেবল অবস্থায় থাকে, এটা জাস্ট হিট করে ভেঙে যাওয়ার আগের মুহূর্তে। এটা যখন হিট করা হলো এবারে বার ভেঙে যেতে পারে। কি তৈরি হতে পারে? একটা ক্রিপ্টন 36 বাই কত দিতে পারি 92 প্লাস আরও 3টে নিউট্রন কণা তৈরি হবে। তাহলে বাকি কত? 36, 92 কত আসছে? এটা বেরিয়াম হতে পারে, যেটার কিনা 36, 6, 6, 12, 56, আর এটা যোগ করে বিয়োগ করলো 141 হবে। তার মানে একটা নিউট্রন দিয়ে আমি হিট করলাম, সঙ্গে সঙ্গে আনস্টেবল 236 এটা তৈরি হলো, এখানে ক্রিপ্টন আর বেরিয়াম তৈরি হলো, আবার নতুন 3টে নিউট্রন তৈরি হলো, প্লাস এর সঙ্গে তো এনার্জি রিলিজ হবেই, হিউজ এনার্জি রিলিজ হবে। এই টেকনিকটা কাজে লাগিয়ে কিন্তু অ্যাটম বোম তৈরি করা হয়েছিল। কি করা হয়েছিল? কারণ অ্যাটম বোম তো আমি চাইবো তখনই ফাটবে, তার আগে তো ফাটালে হবে না, বা তাকে সংরক্ষণ রাখতে হবে। এমন ওটাকে চেন বা শৃঙ্খল বিক্রিয়া বলা হয়। ইউরেনিয়ামগুলোকে এমনভাবে সুসজ্জিত করা কাজে প্রথমে কোনো একটাভাবে একটা নিউট্রন দিয়ে হিট করা হবে, তখন ইউরেনিয়ামটা ভেঙে যাবে, এনার্জি রিলিজ করবে, আরও 3টে নিউট্রন তৈরি হবে। বইতে দেখবে চেন রিয়াকশানের ছবি আছে। সেই 3টে নিউট্রন আবার নতুন 3টে ইউরেনিয়ামকে হিট করবে, সেখান থেকে 3 থেকে 9টা বেরোবে, 9 3 27। এইভাবে খুব অল্প টাইমে হিউজ অ্যামাউন্টের ইউরেনিয়াম কী করে বেরিয়াম আর ক্রিপ্টনে ভেঙে যাবে, হিউজ এনার্জি রিলিজ করবে আর এক্সপ্লোড করবে। তো আমরা জানি এই ইউরেনিয়ামের বোম আর প্লুটোনিয়ামের বোম দুখানা হিরোশিমা নাগাসাকিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 আগস্ট মাসে ফাটানো হয়েছিল। তার ফলে ভয়ঙ্কর বিপর্যয় নেমে এসেছিল দুটি শহরে। সেগুলো বই থেকে পড়ে নেবে বা গল্প শুনে নেবে। আপাতত আমরা অনেকটা কমপ্লিট করে ফেলেছি। তাহলে হেনরি ব্যাকরেল, তার একক, তাদের বিক্রিয়া লেখার উপায়, নিউক্লিয়ারের শক্তি। আচ্ছা, এইটা তো গেল নিউক্লিয় বিয়োজন। নিউক্লিয় সংযোজনও হতে পারে। সংযোজন কি না, হাইড্রোজেন ধরো 1 আর হাইড্রোজেন 1 এখান থেকে হিলিয়াম 2 3 প্লাস একটা কি হবে পজিট্রন, ধরো দুটো করে 1 1 3, যেটা আমাদের এতে যে রিয়াকশানটা হয় 2 2 2 4, যদি লেখা হয় হিলিয়াম 4টে, আচ্ছা 4 একসঙ্গে লিখে দেওয়া যাক, 4টে হাইড্রোজেন 4H11, হাইড্রোজেন থেকে হিলিয়াম 2 4, আর তাহলে এখানে এমন একটা যে তৈরি হবে তার নিচে 2 থাকবে, চার্জ 0 হবে। অ্যাকচুয়ালি পজিট্রন বলা হয়, ইলেকট্রনের উল্টো। এখানে +1 চার্জ, এরকম দুটো তৈরি হয়, প্লাস এনার্জি। তো আমাদের যত নক্ষত্র গ্রহ এবং আমাদের সূর্য আছে, এর এত জ্বালানির উপায় কি না, আমরা এতক্ষণ নিউক্লিয়াস ভেঙে যাচ্ছিলো দেখলাম। আরেকটা কি না, নিউক্লিয়াস সংযোজনও সম্ভব। এবার ভেঙে যাওয়ার থেকে সংযোজনটা ডিফিকাল্ট এই কারণে, কারণ হাইড্রোজেন মানে তার কেন্দ্রে একটা পজিটিভ চার্জ আছে, বাইরে একটা ইলেকট্রন আছে, আর একটা পজিটিভ চার্জ আছে ইলেকট্রন। এইটাকে যখন আমি কাছে আনবো, এই পজিটিভ চার্জের মধ্যে হিউজ বিকর্ষণ হবে, অত সহজে হবে না। তার জন্য এইটাকে অনেক চাপ আর তাপ দরকার, প্রায় 1 crore কেলভিন এরকম তাপমাত্রা। আমরা জানি সূর্যের তাপমাত্রা বা নক্ষত্রের তাপমাত্রাও তাই, কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। তো সেই কোটি ডিগ্রি টেম্পারেচারে গেলেই এইটা মার্চ করে যাওয়া সম্ভব, এবং তাই হয়। সমস্ত গ্রহ নক্ষত্রের জ্বালানি হচ্ছে এই হাইড্রোজেন, এবং সেগুলো কন্টিনিউয়াসলি হিলিয়ামে কনভার্ট হচ্ছে। এবং প্রচুর পরিমাণে সোর্স থাকলেও একটা না একটা টাইমে শেষ তো হবে, তখন গ্রহ নক্ষত্রগুলোর মৃত্যু ঘটবে। আমরা ভাবতে পারি টেম্পারেচার আস্তে আস্তে কমে যাবে, রিয়াকশান কমে যাবে,
টেম্পারেচার যখন কমে যাবে তখন অল্প পরিমাণে জ্বালানি থাকলেও তারা নিউক্লিয়াস সংযোজন হতে চাইবে না। তো আমাদেরও শোনা যায় কানাঘুষো যে আমাদের যে এখন বিভিন্ন পরমাণুধর শক্তিধর রাষ্ট্র, তাদের কাছে তো অ্যাটম বোম আছে, তার মানে কি তাদের নিউক্লিয় বিয়োজন হবে। শোনা যায় তাদের হাইড্রোজেন বোমও নাকি আছে। তাহলে হাইড্রোজেন বোম আছে মানে সেখানে সংযোজন হবে, এবং এক্ষেত্রে যেমন বেশি শক্তির প্রয়োজন, তেমনি যে শক্তিটা রিলিজ হবে হিট হিসাবে যদি আমি ভাবি, অনেক বেশি হিট রিলিজ হবে, আরও ভয়ানক। তো এই তো গেল ক্ষতির কথা। এবার একটু কাজে লাগানো যায় কিনা সেইটা বিজ্ঞানীরা পরবর্তীকালে ভাবার চেষ্টা করলো। তো সেখানে কয়েকটা তো আছেই, যেমন ক্যান্সার চিকিৎসায় এই আমরা শুনি কেমোথেরাপি দেয়, এটা অ্যাকচুয়ালি ওই তেজস্ক্রিয় বিকিরণই দেয়। তেজস্ক্রিয় বিকিরণের আচ্ছা প্রথমে তার আগে বলে দিই, এমনি ন্যাচারাল তেজস্ক্রিয়তা এর সাইড এফেক্ট কী না, এগুলোর বিকিরণ যদি মানুষের বা যে কোনো জন্তু গাছপালা যার হোক না কেন, অ্যাকচুয়ালি তার ডিএনএর স্ট্রাকচারটা নষ্ট হয়ে যেতে পারে, তার ফলে ক্যান্সার হয়। তো ওই হিরোশিমা নাগাসাকিতে প্রচুর মানুষ প্রথমে হিট বা গরমে মারা গিয়েছিল, পরে তেজস্ক্রিয় বিকিরণ খেয়ে বিকলাঙ্গ হয়ে গেছে এবং তার পরবর্তী প্রজন্মও বিকলাঙ্গ হয়েছে। এরকম ক্ষতিকারক প্রভাব আছে তেজস্ক্রিয় বিকিরণে। তো এখন যেটাকে ব্যবহার করা হয়, যার ফলে কেমোথেরাপি যাদের দেওয়া হয়, সেখানে কি করা হয় না, তার যে ডিএনএ বা ক্যান্সারাস সেল যেগুলো থাকে সেগুলোকে কিল করার জন্য ব্যবহার করা হয়। কিন্তু যখন রেডিয়েশান দেবে সে তো আর বেছে বেছে মারবে না, সবগুলোকেই মেরে দেবে। তার ফলে কি যাদের কেমো দেওয়া হয় অনেক সময় তাদের স্থায়ী ক্ষতিও হয়, কিন্তু কিছুটা তো চিকিৎসার জন্য ব্যবহার করতেই হবে। অনেকটা খারাপের মধ্যে কিছুটা ভালো, এরকম আর কি। এছাড়া রোগ নির্ণয় করার জন্য কিছু অল্প পরিমাণে এই তেজস্ক্রিয় জিনিসগুলোকে ব্যবহার করা হয়, ইনজেক্ট করে দেওয়া হয় বডিতে, তার আছে সিস্টেম আছে। আরেকটা কি না, কার্বন ডেটিং বা পুরনো কোনো জিনিসের বয়স নির্ণয় করা যায়। তা এই যে বিঘটন যে হয় বললাম, সেটা তো একই সঙ্গে হয় না, অল্প অল্প করে ঘটতে থাকে। এখানে একটা যেমন নতুন টার্ম হায়ার স্টাডিজ আছে, অর্ধজীবনকাল বলে একটা শব্দ হয়, অর্ধজীবনকাল। অর্ধজীবনকাল মানে কি, কোনো একটা জায়গায় টোটাল যে স্যাম্পেল ছিল তাদের যে সংখ্যা, যে টাইমে তাদের হাফ পরিমাণ ভেঙে যাবে, সেইটা হচ্ছে তাদের অর্ধজীবনকাল। কোনো কোনো তেজস্ক্রিয়তার অর্ধজীবনকাল একদিন দুদিন হতে পারে, কয়েক হাজার বছর হতে পারে, কয়েকটা এলিমেন্টের কয়েক লক্ষ বছর হতে পারে। এই যে আমাদের বলা হয় যে পৃথিবীর বয়স এত, কোনো একটা পুরনো স্যাম্পেল পাওয়া গেছে তার বয়স এত, সেগুলো কীভাবে বলা হয়? সেগুলো তার সেখানে উপস্থিত তেজস্ক্রিয় যে পদার্থ আছে তাদের প্রাথমিক অবস্থা 100% ধরে নিয়ে সেগুলো যে অন্যগুলোতে কনভার্ট হয়ে গেছে সেগুলো বিবেচনা করে ক্যালকুলেশন করে করা হয়। বা কোনো একটা কার্বন ডেটিং, পুরনো একটা বলা হয় যে মমির বয়স 5000 বছর 6000 বছর, কীভাবে বলা হচ্ছে না, সেখানে কার্বন, রেডিও কার্বন যে C14 তার রেশিও বা অনুপাত নির্ণয় করে তার ডেট নির্ণয় করা হয়। একে অনেক সময় বলা হয় রেডিও কার্বন ডেটিং, পুরনো জিনিসের ডেট বলা যায়। আর কি আছে, এখন তো জ্বালানি হিসাবেও এই তেজস্ক্রিয়তাকে ব্যবহার করা। তেজস্ক্রিয়তা ঘটছে মানে সেখানে তাপ উৎপন্ন হবে, সেইটাকে যদি আমরা কন্ট্রোল ওয়েতে করতে পারি নির্দিষ্টভাবে, তখন সেটা কাজে লাগানো যেতে পারে। নিউক্লিয়ার রিঅ্যাক্টার, সেখান থেকে বা আমাদের যেমন পারমাণবিক চুল্লি যাকে বলে, আমাদের ভারতবর্ষে কয়েকটা আছে, তো সেখানে ওই যে হিটটা তৈরি হচ্ছে সেটাকেই কাজে লাগিয়ে আলটিমেটলি বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হচ্ছে। আর কি করা হয় না, যুদ্ধক্ষেত্রেও এখনও ব্যবহার করা হয় বোম ছাড়াও, যেগুলো সাবমেরিন হয়, নিউক্লিয়ার সাবমেরিন বলে। সাবমেরিন সাধারণত কি কন্টিনিউয়াস জলের তলায় বা সমুদ্রে থাকে এবং সাইজে ছোট হয়, সুতরাং কন্টিনিউয়াসলি তাদের ফুয়েল সাপ্লাই করা বা তার ইঞ্জিনে রক্ষণাবেক্ষণ অনেক ডিফিকাল্ট। তার জন্য কি করা হয়, এই পারমাণবিক চুল্লি ব্যবহার করে সাবমেরিন তৈরি করা হয়। একবার ঠিকঠাক চুল্লিকে সেট করে দিতে পারলে দেখা যাবে 20 ইয়ার্সের ফুয়েল, 20 বছর 20 বছর আর ফুয়েল ভরতে হবে না। আর আরেকটা বলা হয় যে আমরা যদি একটু তুলনা করি যে ঠিক যে কতটা শক্তি উৎপন্ন হয় না, ধরো আমরা 1 কেজি ইউরেনিয়াম এইটাকে যদি তার তেজস্ক্রিয়তাকে কাজে লাগিয়ে শক্তি আমরা কাজে লাগাই, সেটা ইকুইভ্যালেন্ট টু প্রায় 10,000 টন
কয়লা পুড়িয়ে যা শক্তি হবে তার সঙ্গে সমান। 10,000 টন মানে 10,000 টন মানে তো 1 টন মানে 1000 কেজি, তার মানে এর পিছনে আরও 3টে শূন্য বসবে। এত কেজি কয়লা পুড়িয়ে যে তাপশক্তি পাওয়া যাবে, আমরা 1 কেজি ইউরেনিয়াম থেকে সেই শক্তি পেতে পারি। ওই জন্যই বোঝাই যাচ্ছে যে কেন একবার চুল্লিতে সেট করে দিতে পারলে 20 বছর তার ফুয়েল চলতে থাকে। বা যদি কিছু পরিমাণে ফুয়েল হিসাবে দিতেও হয় সেটা অনেকটা ক্যারি করা ইজি, 1 কেজি 2 কেজি 3 কেজি ক্যারি করলে তো বুঝতেই পারছি। কিন্তু আমরা যদি কয়লা পেট্রোল ডিজেল চালিয়ে ভাবি সেটা প্রচণ্ড বেশি পরিমাণে দিতে লাগে। তাহলে এই হলো, বাকিগুলো খুঁটিয়ে বই একটু আধটু পড়বে, 2-4টে আরও ছোটোখাটো জিনিস থাকতে পারে। এই পারমাণবিক চুল্লির ন্যাশনাল ডিজাস্টার হয়েছিল একবার ইউক্রেনের চেরনোবিলে। সেখানে নিউক্লিয়ার রিঅ্যাক্টার তো খুব কন্ট্রোল ওয়েতে করতে হয়, সিস্টেম আছে, কোনো কারণে সিস্টেম ফেল করে গিয়েছিল, তাকে নিয়ন্ত্রণ করা যায়নি। অনেকে বলে আবার করা যেত, কিন্তু বেশ কিছু প্রোটোকল থাকে তো প্রত্যেকটা ডিপার্টমেন্টে, তো একটা পার্টে যখন ম্যাল ফাংশন করে অন্য পার্টগুলো যদি তারা শাটডাউন করে দিত হয়তো ওটাকে আটকানো যেত, কিন্তু তাদের তো এখতিয়ারে নেই ওটা, তার জন্য তারা বন্ধ করেনি। তার ফলেই দুর্ঘটনাটা ঘটেছিল, চেরনোবিল ডিজাস্টার, তোমরা পড়ে নিতে পারো। আর একটা হয়েছিল 2011-তে জাপানে, সেখানে কোনো দুর্ঘটনা মানুষের দ্বারা ঘটেনি, ন্যাচারাল ডিজাস্টার, ভূমিকম্প হয়েছিল, তার ফলে নিউক্লিয়ার রিঅ্যাক্টরটা খারাপ হয়ে গেছিলো এবং তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল। তার দরুন তো যেগুলো ক্ষতি হবে সেগুলো নিজের ইন্টারেস্ট নিয়ে বই পড়বে। আপাতত অনেকটা জিনিসই আমি কভার করে দিলাম আশা করি। এখানে ক্লাস শেষ করছি।